পুলিশ ফোর্সকে আপনি 90% কাজে লাগাচ্ছেন গাঁজা ধরার জন্য, যে গাঁজা আইনত আমি বলবো বৈধ, যেটা আমাদের দেশে সিদ্ধি, ভাং, গাঁজা ইত্যাদিভাবে ব্যবহৃত হয়, সেটা আইনত দণ্ডনীয় নয়। ত্রিপুরার আপামর জনসাধারণ গাঁজা খায় না, এটা আমি খুব জোর গলায় বলি। কেসের ঘটনায় কিন্তু যখনই পাতা ধরা পড়েছে, অপরাধী ছাড়া পেয়েছে, অন্তত বেইলের অর্ডারগুলো আমার কাছে আছে, কিন্তু জলের অপর নাম জীবন্ত। 12 লিটার জল আপনাকে যদি আমি খাওয়াই জোর করে, এই সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে আপনি মৃতপ্রায় হয়ে যাবেন। গাঁজাও বেশি খেলে খারাপ করবে, আরে দুধও বেশি খেলে খারাপ করবে ভাই। নমস্কার, সবাইকে স্বাগত জানাই দৈনিক সংবাদ অনলাইন অনুষ্ঠানে। আজকে আমি পরিপ্রেক্ষিত অনুষ্ঠান থেকে কথা বলছি। আমাদের বিষয়বস্তু হচ্ছে গাঁজা। গাঁজা এই অঞ্চলের একটি সাংঘাতিক ধরনের মুখরোচক বিষয়, তো এ নিয়ে আমরা কথা বলবো। ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশে গাঁজার সঙ্গে আধ্যাত্মিকতার সংযোগ পাওয়া যায়। গাঁজাকে শিব প্রসাদ বলা হয়। দেবরাজ শিব মর্তের সাগর মন্থনে সমস্ত বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠী হয়েছিলেন। সেই জন্য দেবরাজকে পরম প্রভু এ বৃক্ষ সুধা দেন। তিনি হাড়ের কলকিতে সিদ্ধি পান করতেন। ভারত, বাংলাদেশ, এমনকি পাকিস্তানে মন্দিরে, মাজারে পূজার সময় কিংবা সাধু সন্তদের জন্ম মৃত্যু তিথির অনুষ্ঠানে গাঁজার ব্যাপক প্রচলন রয়েছে আজও। বলা যায় গোটা উপমহাদেশেই এর প্রচলন। সেই গাঁজা আজ ভদ্রবৃত্তের সমাজে অদ্ভুত এক ধারণার বশবর্তী। গাঁজা মানেই নেশা সামগ্রী, আর ছোট লোকই সস্তা নেশার বস্তু। আইনের চোখে গাঁজা হচ্ছে এনডিপিএস, আর পুলিশ, আদালত চত্বর আর প্রশাসনিক ক্ষমতাবান কুচক্রী কিংবা প্রশাসন বহির্ভূত ক্ষমতার যারা কুক্ষিগত সেই মহলের জন্য কিছু লোকের কাছে এটা হচ্ছে লোক ঠকানো, চোখ ধাঁধানো, পকেট ভর্তি কালো টাকার ব্যবসা। আসলে কি এই কথা হওয়ার ছিল? গাঁজা আদৌ কি এনডিপিএস প্রণিধানযোগ্য কোনো মাদক? গাঁজার ওষুধি গুণ কি চিরকাল এভাবেই লোকচক্ষুর অন্তরালে থেকে যাবে? আমাদের অতীত, আমাদের ঐতিহ্য, পরম্পরা আমরা এইভাবে ভুলে ইউরোপ মন্যতায় আর বিস্তৃতির অতলে ডুবে থাকব? ত্রিপুরা সহ বিস্তীর্ণ অঞ্চলের স্বাভাবিক এই গুল্ম কি কোনো দিন একটি রাজ্য বা প্রান্তের বার্ষিক জিডিপি বৃদ্ধির হাতিয়ার হবে না? ভুল ধারণার বশবর্তী হয়ে আর কতকাল বয়ে চলা? আমরা আজ এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, একজন সহজিয়া সাধক সিদ্ধার্থ শঙ্কর দে। আমি আমাদের অতিথির কাছে জানতে চাইছি আমাদের দেশীয় আইন কি বলছে গাঁজা সম্পর্কে। গাঁজা কি সত্যি এনডিপিএস এর মতো মারাত্মক আইনের কাছে প্রণিধানযোগ্য? শীতাংশুবাবু, আপনাকে প্রথমে আমি সাধুবাদ জানাই এই ধরনের স্পর্শকাতর একটা বিষয় নিয়ে জনসমক্ষে আসার সাহস থাকার জন্যে। গাঁজা ব্যাপারটা কি? আমরা স্থানীয় ভাষায় বলি গাঞ্জা, সাধু ভাষায় বলা হয় গাঁজা, হিন্দিতেও গাঁজাই বলা হয়। আইনে এই শব্দটাই ব্যবহার করা হয়েছে। আপনার অনুমতি চাইব, আইনের ঠিক সংজ্ঞাটা আমি একবার জনসমক্ষে তুলে ধরতে চাই। সাধারণ ইংরেজিতেই লেখা, আমরা ওটা প্রথমে বুঝতে চেষ্টা করব। এটা এনডিপিএস অ্যাক্ট। এনডিপিএস এর দুটো অ্যাক্ট আছে, এনডিপিএস অ্যাক্ট 1985 আর 1988। আমরা 88-এ আসছি না, 88টা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কিত। 85-এর অ্যাক্টে, এনডিপিএস 85-এর অ্যাক্টে সেকশন 2 ডেফিনিশন, সেকশন 2 সাবসেকশন 3B, সেকশন 2 সাবসেকশন 3B, গাঞ্জা, that is the flowering of fruiting tops of the cannabis plant excluding the seeds and leaves when not accompanied by the tops, মানে পাতা এবং বীজ ছাড়া by whatever name they may be known or designated. কিন্তু গাঁজা যেটা, যাকে নেশা বলা হয়, সেটা তো পাতা। Absolutely. এবং বীজে তো মারাত্মক ধরনের ফুড ভ্যালু এবং তার ওষুধি গুণ। তাহলে আমরা এনডিপিএস এ কি ধরছি? আমরা আজকে এনডিপিএস এ পুরো গাঁজার গাছের থেকে তৈরি বা গাছের শুকানো ফর্মের যে কোনো কিছুই ধরছি। এটা কিভাবে হয় বলেন? এটা কিভাবে হয় দেখুন, পাঞ্জাব হাইকোর্ট, হরিয়ানা হাইকোর্ট, বম্বে হাইকোর্ট আইন আছে। ওরা আইন বলেছে যে ধরুন একটা মানুষের কাছে গাঞ্জা সিজ করা হলো, সে তো সেকশন 20-তে আইনত দণ্ডনীয়। সেটা গাঁজা কি না এই ডেফিনিশন অনুযায়ী
সেটা টেস্টিংয়ে যখন গিয়ে দেখা গেছে যে না এর মধ্যে পাতা আছে, ওরা বেল পেয়ে গেছে। পাতা এবং বীজ, পাতার সঙ্গে বীজও থাকবে। বীজটা কথা থাকবে। নেই, আমি ওই আচ্ছা। কেইসের কথাগুলো বলছি। কেইসের ঘটনায় কিন্তু যখনই পাতা ধরা পড়েছে মানে ওটা অপরাধী ছাড়া পেয়েছে, অন্তত বেইলের অর্ডারগুলো আমার কাছে আছে। কিন্তু আজকে ত্রিপুরার প্রত্যেকটি পত্রিকায় প্রায় প্রত্যেক দিনের যে খবর, শুকনো গাঁজা উদ্ধার 10 কেজি, 5 কেজি, 50 কেজি, 100 কেজি। কিন্তু এগুলি কি তাহলে? এবং এগুলি নিয়ে কিন্তু আমাদের ত্রিপুরায় প্রশাসন, পুলিশ, সরকার প্রত্যেকেই কিন্তু বুক মানে নিজের পিঠ নিজে চাপড়াচ্ছে যে আমি মাদক। এখানে দুটো কথা বলি। গাজার চাষ করা সর্বসাধারণের জন্য খোলা নয়। ঠিক আছে, গাজার চাষটা হতে পারে সরকারি অনুমোদন সাপেক্ষে। সরকারি অনুমোদন পেতে গেলে আপনার একটা আইন দরকার। সরকারি আমলারা এরকম আইন কিভাবে আপনাকে অনুমোদন দেবেন বা অনুমোদন দেবেন না, তাই তো? আমার জানা মতো ত্রিপুরায় সে সম্পর্কে কোনো আইন আজ পর্যন্ত প্রণয়ন করা হয়নি। তাহলে আমি দর্শকদের প্রথমে যেটা বলেছিলাম যে কিছু প্রশাসনিক ক্ষমতাবান লোক এবং প্রশাসন বহির্ভূত ক্ষমতা কেন্দ্রিক কিছু লোক, তাদের কালো টাকা রোজগারের পথ হচ্ছে গাঁজা। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা দিনের যা ঘটনা ঘটে যাচ্ছে আমি তো তাই দেখছি। আইন একটা সামনে রেখেছে এনডিপিএস, ওটাকে সামনে রেখে মানুষকে ভয় দেখিয়েই তো এই ঘটনাগুলি ঘটছে। এখন একটা কথা বলি, প্রশাসনের হাতে সেই ক্ষমতা কিন্তু আজকের দিনে আছে আমাদের নির্লিপ্ততার জন্যে। আমাদের মানে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের নির্লিপ্ততার জন্যে। তাহলে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যদি আজকে একটা আইন প্রণয়ন করতেন, যেভাবে আমার জানা মতো ভারতের অন্তত 10টা রাজ্যে আইন প্রণয়ন হয়ে গেছে। আমাদের দুই ধরনের আইন। আচ্ছা। একটা হচ্ছে দেখুন গাজার পাতার থেকেই ভাং হয়, সিদ্ধি হয়। আচ্ছা দাঁড়ান, আমি আমি আপ- আমি আমি যেটা বুঝতে পারছি এখন পর্যন্ত এইটুকু কথা বলে, যে আমাদের সচেতনতার অভাবজনিত কারণে আমাদের জনপ্রতিনিধিরাও অসচেতন, এবং সেই কারণেই হয়তো এই ঘটনাগুলি প্রশাসনের মধ্য থেকে হয়ে আসছে। দর্শকদের আমি প্রথমেই যা বলছিলাম আবার বলছি, মজার বিষয় বলি আর পরিতাপের বিষয়। ভারতীয় উপমহাদেশ প্রথম থেকেই গাজার বহুবিধ ব্যবহার জানত, এবং তখনকার সমাজে একে খারাপ মনে করা হতো না। পক্ষান্তরে ইউরোপের মানুষেরা গাঁজাকে অত্যন্ত খারাপ জিনিস বলে মনে করতেন এবং এর ব্যবহার তারা জানতেন না। ত্রয়োদশ বা চতুর্দশ শতকে শয়তান পূজারী ডাকিনী বিদ্যার অধিকারীরা, তান্ত্রিকেরা গাঁজা পান করত বলে একে আরো নেতিবাচক চোখে দেখা শুরু হয় সেই সব দেশে। সেদিক থেকে ইউরোপে গাঁজার সামাজিক ব্যবহারের অগ্রদূত ছিল আবার ফরাসিরা। গাঁজা নিয়ে বিশ্ববিখ্যাত গান গেয়েছেন পপ শিল্পী বব মার্লো। আমাদের অধীত বিদ্যা শিখে তারা একদিন গাঁজার বাণিজ্যিক ব্যবহার শিখে নেয়, আর আমাদের দেশ, এই অঞ্চল, এখানকার রাষ্ট্র সরকার গাঁজাকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। গাঁজা গাছজাত কাগজের বড় অংশ আজও উৎপাদন হয় চীনে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের সময় আমেরিকায় প্রথম হ্যাম্প পেপার মিল স্থাপিত হয়। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের কাগজটি গাঁজা গাছ থেকে উৎপাদিত। 1960-এর দশকে হ্যাম্প ফাইবার দিয়ে পরীক্ষামূলকভাবে ফোর্ড গাড়ির গ্লাস এবং বডি প্রস্তুত করা হয়েছিল, যা ছিল ধাতু ও কাচের চেয়ে 10 গুণ শক্তিশালী। কিন্তু চাহিদা অনুযায়ী যোগান স্বল্পতায় এর ব্যাপক উৎপাদন সম্ভব হয়নি। 18 শতকে গাঁজা গাছ থেকে উৎপাদিত কাপড়ের যোগান আসত 80%। 1960-এ বিশ্ববিখ্যাত ডেনিম কোম্পানি লিভাইস গাঁজা সুতার ডেনিম প্যান্ট, শার্ট, জ্যাকেট ব্যাপকভাবে উৎপাদন করে। এখনও আমেরিকা, ফ্রান্স, জার্মানি, জাপান, চীন গাঁজাজাত কাপড় উৎপাদন করে থাকে। পৃথিবীর সব জায়গায় পর্বতারোহীদের জন্য যে দড়ি তৈরি হয় তাও আসে গাঁজার পাট বা তন্তু থেকে। আজকের দিনে গাঁজা নিয়ে সবচেয়ে বড় কাজগুলি হচ্ছে পশ্চিমী দেশেই, আর আমরা পরে আছি হ্যাঁ, নিষিদ্ধ বলে এনডিপিএস এ। মেডিকেল সায়েন্স গাঁজার বীজ এবং গাঁজা থেকে কি করছে, হাতে যদি সময় থাকে আমরা পরে আবার এক্ষেত্রে আসছি, আপনাদের সঙ্গে কথা বলবো। তবে দুটি তথ্য এখানে জানিয়ে রাখছি। বিশ্বে আজ গাঁজাকে $multi-billion ক্রপ বলা হয়। 2014-15 সালে গাঁজা চাষে ব্যাপক বিনিয়োগ করেছে মাইক্রোসফট। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের $1 বিলিয়ন বিনিয়োগ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া জুড়ে। বলা হচ্ছে হ্যাম্প ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড। বলুন কি পরিহাস! এই মুহূর্তের জনপ্রিয় স্লোগান এটা।
আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের অতীতের কাছে। যে আইন আমাদের দেশের বিভিন্ন রাজ্যে গাঁজাকে বৈধ করেছে, এমনকি প্রতিবেশী মিজোরামেও, সেই আইন আমাদের হাতে নেই কেন? এটা কি আমাদের মানসিক বৈকল্য নাকি আইনি প্রতিবন্ধকতা? দেখুন, একটা ব্যাপার আছে। আমরা প্রথমে বলেছি গাঁজাটাকে আমরা ছুতমার্গের জিনিস বানিয়ে ফেলেছি। তো এখন ইংরেজিতে বলে না, হু উইল বেল দ্য ক্যাট। জিনিসটা শুরু কে করবে? যে শুরু করবে তার গায়ে তো। দেখুন, গণতন্ত্রের একটা কালো দিক আছে। আপনি কোনো একটা জিনিস যদি করতে চান, সেটাকে ভালো খারাপ আখ্যা দেওয়ার আগে, আমি আপনাদের একটা গ্রামের নাম হচ্ছে কাকড়াবন। আমি সবাইকে বলতাম যে কাকড়ার একটা বৈশিষ্ট্য আছে। আপনি যেই বালতি বেয়ে উপরে পেছন থেকে হ্যাঁ পেছন থেকে, আপনি কিছু একটা করতে গেলে আমি তো আপনাকে পেছন থেকে টান মারবো। ছোট রাজ্য, আমার রাজনীতি করতে হবে, পেছন থেকে টান মারার এই ছাপটা যদি পড়ে যায়, এ গাজার ব্যাপারই, এ গাজাকে লিগালাইজ করতে চায়, সে তো আসবে না। এখন দেখুন, জনপ্রতিনিধি যারা আইন বানাবেন, ওরা আমার মনে হয় এই সংকীর্ণতায় ভোগেন। আমি অনেক জনের সঙ্গে কথা বলেছি, ফ্র্যাঙ্কলি কথা বলি, যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, দর্শকদের মধ্যে এমন অনেকেই পাবেন যে আমারও দাঁড়িয়ে আছে, আপনারও দাঁড়িয়ে আছে, ভাববে আমরা দুজনেই গাঁজা প্রেম, গাঁজা সেবী। সত্যি কথা আছে, আপনি বলুন, সে তো আর প্রমাণ করা যাবে না। আচ্ছা, এই যে মানসিক বৈকল্য থেকে কিভাবে বের হওয়া? আমি আপনার কথায় তো স্পষ্ট যে আইন কোনো প্রতিবন্ধকতা নয়, আইনের মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে এবং মানসিক বৈকল্য শীতাংশুবাবু, আমি ভাবি আপনার আজকের এই পরিপ্রেক্ষিত যদি 1000টা মানুষেও দেখে এবং তার মধ্যে যদি 10টা মানুষও বোঝে, সেই 10 জনও যদি আওয়াজ তোলে, আজকে ত্রিপুরায় আপনি বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারবেন না, রাইট? হচ্ছে না। আপনি এখানে ফ্রি ট্রেড জোন পেয়েছেন, এখন পর্যন্ত কাজ করছে না, প্রায় 8 বছর হতে চললো। ফ্রি ট্রেড জোন থেকে একটা পয়সাও আসেনি। আপনার দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্ভব নয় নানা কারণে। এখন এই রাজ্যে আর কতদিন আপনি ভর্তুকির উপরে চালাবেন? আজকে যদি গাজার ব্যাপারটা লিগ্যালাইজ করে ইন্ডাস্ট্রিয়ালাইজড করা হয়, সেকশন 8 এবং সেকশন 14 এনডিপিএস অ্যাক্টে এর প্রণিধান করা আছে। গাজা আপনি লিগ্যালাইজ করে চাষ করাতে পারেন, নিয়ন্ত্রিতভাবে মেডিসিনাল ইউজের জন্যে আপনি চাষ করাতে পারেন। তার জন্য নীতি প্রণয়ন করতে হবে, আইন প্রণয়ন করতে হবে। এই আইনের এই ধারার সাহায্য নিয়ে আমি আগেই বলেছি, আমাদের দেশের অন্তত আমার জানা মতো 10টা, তার বেশি হবে, রাজ্য সরকার আইন প্রণয়ন করে ফেলেছে। আপনি উত্তরপ্রদেশে যাবেন, চারদিকে দেখবেন আপনি সিদ্ধি এবং ভাঙের লাইসেন্স শপ আছে। আমাদের দেশে নাই কেন? ওরা তো আমার এখান থেকে কিনে, তারপরে ওরা চোরাইভাবে কিনে, তারপর ওইটা আবার লিগ্যালাইজ করছে। পুরো জিনিসটা তো আপনি ধরতে পারছেন না। দেখুন, এনডিপিএস অ্যাক্টের মেইন যেটা ইন্টেনশন ছিল, ওটা হচ্ছে সাইকোট্রপিক সাবস্টেন্সগুলো যাতে টোটালি সমাজ থেকে সরিয়ে নেওয়া যায়। আপনার লিমিটেড পুলিশ ফোর্সকে আপনি 90% কাজে লাগাচ্ছেন গাঁজা ধরার জন্যে, যে গাঁজা আইনত আমি বলবো বৈধ, এবং 10% সাইকোট্রপিক সাবস্টেন্সের পেছনে কাজে লাগাচ্ছেন। আপনি 10% সাইকোট্রপিক সাবস্টেন্সের এগেন্সে কাজে লাগিয়ে এই দেশটাকে নেশামুক্ত করুন না। নেশামুক্ত ত্রিপুরা তো খুব ভালো কথা, কিন্তু যে জিনিসটা নেশামুক্ত আইনত করতে হয় ওটা করুন না, ওদিকে জোর দিন না। আপনি গাজার দিকে জোর দিচ্ছেন কেন? আইনে তো যা বলেছে, আমি একটু আগেই বললাম, আপনিও জানেন, পাতা এবং সিড, যেটা আমাদের দেশে সিদ্ধি, ভাং, গাঁজা ইত্যাদিভাবে ব্যবহৃত হয়, সেটা আইনত দণ্ডনীয় নয়। এখন কথা হচ্ছে, গাছ তো আপনি লাগাতে পারেন না, ঠিক আছে, গাছ লাগাতে পারেন না। আইনে দুটো কথা আছে, একটা হচ্ছে রেস্ট্রিকশন, রেগুলেশন, আরেকটা হচ্ছে টোটাল প্রহিবিশন। কিন্তু আমার গাঁজা কিন্তু টোটাল প্রহিবিশনের মধ্যে পড়ছে না, ও তো রেস্ট্রিক্টেড। সরকার আইন বানিয়ে সেটাকে রেগুলেট করতে হবে। ঘটনা হচ্ছে, আমি আমার বাড়িতে গাঁজা লাগাতে পারি না, চাষ করতে পারি না সরকারের অনুমোদন ছাড়া। কিন্তু গাঁজা আমার এখানকার প্রাকৃতিক গুল্ম, ও তো ন্যাচারালি হচ্ছে। আমার বাড়িতে একটা টবে ফুল গাছ লাগিয়েছি, ফুল গাছের চারদিকে আগাছা জন্মায়, একটা গাঁজা গাছও উঠে গেল, ওটাকে তোলা হলো না, আগাছা মুক্ত করা হলো না, একটু বড় হয়ে দেখা গেল যে ওতে তো গাঁজা গাছ হয়ে গেছে। হায় হায় হায়, কি করছিস? এবার কি তুলে ফেলবে না রাখবে? ওটা তো এনডিপিএস অ্যাক্টের
তাহলে সঠিক তাহলে মূল্যায়ন এই গাছটা যদি আমার বাড়িতে হয়, তাহলে আমার বাড়িতে কি পুলিশ যাবে? যাবে, যাবে। আজকের দিনে যে আইনের পরিকাঠামো, পুলিশকে আপনি দোষ দিতে পারবেন না, দোষটা আপনি প্রশাসনকে দেব এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দেব। ওরা কেন এনডিপিএসটা পড়ে ভালো করে আন্ডার সেকশন 8, আন্ডার সেকশন 14 বিভিন্ন ধারাগুলোকে কাজে লাগিয়ে একটা আইন প্রণয়ন কেন করছেন না? তাহলে তো আমাদেরকে সচেতনতার সচেতনতাটাই আগে খুব দরকার। প্রয়োজন। মানে আমাকে আগে বুঝতে হবে যে গাঁজাটা কি, তারপর আমি আমার জনপ্রতিনিধিকে বুঝাতে হবে। হ্যাঁ, সব দায়িত্ব আমার। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার দর্শকদের দিকে আবার যাচ্ছি। আমি গাঁজা সম্পর্কে আরেকটু জানাতে চাই আপনাদেরকে। আমাদেরকে আগে গাঁজা সম্পর্কে ধারণাটা পরিষ্কার হতে হবে, তারপর আমাদের জনপ্রতিনিধিদের বলতে হবে। সব দায়িত্ব আমাদেরই। এবার জনপ্রতিনিধিরা কি করবেন কি না করবেন, একটা ভুল ধারণা আমরা দীর্ঘদিন বয়ে চলতে পারি না। এতে আমাদের মানসিক যেরকম পশ্চাৎপদতা, তেমনি আর্থিক, রাষ্ট্রগত, সমাজগত সব কিছুরই। তো আমাদের দেশে ব্রিটিশ জমানায় গাঁজার উপর নিষেধাজ্ঞা আসে 60-এর দশকে। কিছু গবেষক সে সময়ে একদল বানরের উপর ফোর্স নেবুলাইজেশনের মাধ্যমে পরীক্ষা করছিল এবং পরীক্ষা করে প্রমাণ করলো যে গাঁজা মস্তিষ্কের জন্য মারাত্মক খারাপ। গাঁজা ব্রেন সেল ড্যামেজ করে দেয়, আর মানবদেহে অঙ্গের মধ্যে শুধু মস্তিষ্কের কোষ বা সেল পুনরুৎপাদন হয় না। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক। সুতরাং মানবজাতির কল্যাণার্থে গাঁজাকে নিষিদ্ধ করা হোক। প্রথম নিষিদ্ধ করলো আমেরিকা। নেশার বস্তু বলে কেউ আর এই গবেষণা নিয়ে মাথা ঘামাননি। ধীরে ধীরে অনেকগুলি রাষ্ট্র বন্ধ করে দেয়, নিষিদ্ধ করে, আবার অনেকে করেনি। 1970 সালে বুলগেরিয়ার এক বিজ্ঞানী রাফায়েল মেসুলাম ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে টেট্রাহাইড্রোক্যানাবিনল আইসোলেশন করে এই গবেষণাটাকে আরো বিস্তৃত করে। তখন ধরা পড়ে গবেষণার নামে একটা জালিয়াতি ছিল, যা আমেরিকা করেছিল। তা কোনোভাবেই ব্রেন সেল ড্যামেজ করে না। কিন্তু পরবর্তী গবেষক ব্রেন সেল মারা যাওয়ার কোনো উপাদানই খুঁজে পাননি প্রথম যে গবেষণা হয়েছিল তার মধ্যে। তাহলে কিসে বানরগুলি সমস্যা হলো? কেঁচো খুঁড়তে গিয়ে সাপের আবিষ্কার ঘটল। ফোর্স নেবুলাইজিং এর সময়টা ছিল দীর্ঘ, যার জন্য অক্সিজেনের অভাবে ব্রেন সেল মারা যায়। গবেষণার নামে এই জালিয়াতির পেছনে মদতদাতা ছিল লিগ্যাল নার্কোটিক্স তথা সিগারেট কোম্পানি। তখনও কোথাও আমাদের দেশেও সিগারেট আসেনি। পৃথিবীর অধিকাংশ দেশে মানুষ তামাক অন্যভাবেই নিতেন, সিগারেট কোম্পানি ছিল না। পৃথিবীতে সিগারেটের ব্যবসা তৈরি করতে এ ছিল বিশ্ব তামাক মাফিয়াদের একটি কাণ্ড। নো হুক্কা, নো কলকি, সাদা কাগজে পেঁচানো কর্পোরেটের প্রোডাক্ট। যে কর্পোরেটের স্বার্থে সেদিন এই দেশে ব্রিটিশেরা গাঁজা নিষিদ্ধ করেছিল এবং আমাদের রাষ্ট্র আজও তা বয়ে বেড়াচ্ছে, সেই কর্পোরেট কিন্তু আজ গাঁজার চাষ করছে বিশ্বের অন্য প্রান্তে। জানা যায় 2000 সাল নাগাদ এরা ভারতে এসে এখানকার যে ইন্ডিকা ভ্যারাইটি, আমাদের দেশের যে গাঁজা গাছ, তার বীজ সংগ্রহ করে নিয়ে যায়। অনেক দর্শক যারা এসব কথা বিশ্বাস করতে পারছেন না, ভাবছেন গাঁজাখুরি, তাদের জন্য বলে রাখি, এক, হতে পারে সাহিত্যের এই গাঁজাখুরি শব্দটা পেইড শব্দ, সেই সময়ে কর্পোরেটের স্বার্থেই তৈরি হয়েছিল। দুই, গাঁজা নিয়ে মিডিয়ায় প্রথম ফোকাস করেছিলেন CNN এর স্বাস্থ্যবিটের প্রধান নিউরোলজিস্ট সঞ্জয় গুপ্তা। তিনি 15 বছরের অধিক সময় ধরে এই কাজগুলি করেছেন এবং তার ভিডিওগুলি প্রকাশ করেছেন। বিজ্ঞানী রাফায়েল মেসুলামের কাজগুলো গণমাধ্যমে ব্যাপক হারে প্রচার করেছিলেন তিনি এবং CNN। এ নিয়ে CNN এর ডকুমেন্টারি রয়েছে, যে কেউ চাইলে আজকাল দেখে নিতে পারেন সোশ্যাল মিডিয়ায়। আমরা আবার যাচ্ছি অতিথির কাছে। একজন আইনজ্ঞ হিসেবে আমরা আমাদের রাজ্যের প্রশাসনের যে একটা আমাদের রাজ্যের যে একটা স্লোগান নেশামুক্ত ত্রিপুরা, এর থেকে গাঁজাকে কিভাবে মুক্তি দেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? গাঁজা ব্যাপারটার যে আইনি মূল্যায়ন বা আজকে আমরা একটা আইনে এটাকে একটা জায়গায় নিয়ে এসেছি, এর হিস্ট্রিটা একটু বুঝুন। এইমাত্র আপনি বলেছেন যে ব্রিটিশরা কিভাবে এই জিনিসটা, দেখুন ব্রিটিশরা 19 শতকের শেষ দিকে, আমি সালটা এখনই বলতে পারবো না, আমি বই দেখলে বলতে পারবো, একটা কমিশন করেছিল।
সেই কমিশনের রিপোর্টে বলা হয়েছে গাঁজা আদৌ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়, কিন্তু সেই কমিশনের রিপোর্ট ওরা মানেনি। ওটা তো এরা নানাভাবে ওপিয়াম অ্যাক্ট এইসব এনে গাঁজাটাকেও ইনক্লুড করে তখনও কিন্তু রেগুলেট করেছিল, প্রহিবিট করেনি। প্রহিবিশনের রেজিমটা এসছে 1961 থেকে। একটা হ্যাঁ, আমি 60 সালে গবেষণা ছিল, এটা ইউএস স্পন্সর রেজলিউশন, একটা ইউএন কনভেনশনে 1961-এ অ্যাডপ্ট করলো। তারপর এলো 1974 বা 75-এর আবার ইউএসএ স্পন্সর্ড রেজলিউশন টেকেন বাই ইউএন, যার চাপে পড়ে আজকে আমাদের এই নার্কোটিক্স, এই এনডিপিএস অ্যাক্ট, যেটা নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস প্রভিশন অ্যাক্ট, এটা আমরা প্রণয়ন করলাম। এর মধ্যে প্রণয়ন করার সময় কিন্তু আমি আইনকে দোষ দেব না। গাজার যে ডেফিনিশনটা দেওয়া হয়েছে আপনি দেখেছেন সিদ্ধাংশুবাবু, পাতা এবং সিড এর বাইরে নেশা বা আপনি যাই বলুন, মেডিসিন বলি, মেডিসিনই বলুন, নেশাই বলুন, বয়ন শিল্পটা মানুষ যেভাবে, ইন্ডিয়ানরা যেভাবে গাঁজাটাকে নেয় সিদ্ধি, ভাং এবং গাঁজা হিসাবে, পেয় এবং দাহ্য হিসাবে, কিন্তু পাতা এবং সিড এই দুটোর তো প্রহিবিশন আন্ডারে পড়ে না। এখন একটা আইনি প্যাচ, গাঁজার গাছ বা চাষ আপনি করতে পারবেন না। তাই করতে পারবেন না কি করে, সেটা আপনি সরকারি অনুমোদন সাপেক্ষ করতে পারবেন না বলে কোনো কথা নেই। আচ্ছা, এক্ষেত্রে সরকার যদি চায় অনুমোদন দিতে তাহলে কি অনেক কাশি ঘন্টা বাজাতে হবে? না, একটা আইন প্রণয়ন করতে হবে। দুই ধরনের আইন প্রণয়ন করা যায়। উত্তরাখণ্ড, ইউপি যেটা করেছে, ওরা গাঁজার চাষটাকেই বৈধ করে দিয়েছে, ঠিক আছে, ওরা স্টেট কন্ট্রোল করে দিয়েছে পুরো ব্যাপারটাকে। তাতে হয়েছে কি, আমি উত্তরাখণ্ডের গ্রামে গ্রামে গেছি সিদ্ধাংশুবাবু, এন্টায়ার ইকোনমিক পরিকাঠামো যেটা বদলে গেছে। আরেকটা কথা মনে রাখবেন, দেখুন, সুরির ছেলে কিন্তু মাতাল হয় না, আর ঘোষের ছেলে মিষ্টি খায় না। আমি গাঁজার চাষ করলে এখানে মানুষ গাঁজা খাওয়া শুরু করবে, এখানে গাঁজা না, এখানে গাঁজা চলে না। এখানে যেটা চলে সেটা হচ্ছে সাইকোট্রপিক সাবস্টেন্স। আপনি রাস্তায় যে ইঞ্জেকশন দিয়ে যে ছেলে মেয়েগুলো মরছে, আপনার পুলিশ ফোর্সের 90% আপনি লাগাচ্ছিলেন গাঁজার পেছনে। এদের গাঁজার থেকে নিরস্ত করে পুরোটা ফেন্সিডিল থেকে স্টার্ট করে এই যে কোকেইন এবং আরও নানা ধরনের মারাত্মক যে বিষগুলো আজকে করছে, বাংলাদেশ থেকে ইয়াবা ট্যাবলেটস আসছে, আপনি ওইগুলোতে কাজে লাগান না ওদের। আপনি 90% ওয়ার্কফোর্স আপনি মিসইউজ করছেন, 10% ওয়ার্কফোর্স দিয়ে এইগুলো পুরোটা বন্ধ করুন। নেশামুক্ত ত্রিপুরা যদি দেখতে হয় আইনত ওইভাবেই দেখতে হবে। যে জিনিসটা নিয়ে আইনে আপনার নেশার কোনো কথা বলেনি, গাঁজার পাতা এবং সিড, তার পেছনে আপনার আজকের পত্রিকা আমি এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে পড়ছিলাম, প্রথম পাতাই আছে গাঁজা ধরা পড়েছে। আমি আপনাকে বলছি, আইন আদালতে আছে, বেশি কথা বলা আমার উচিত না। যদি ল্যাবরেটরিতে যায়, ম্যাক্সিমাম পাওয়া যাবে পাতার অংশ, শুনুন, গাঁজা উপরের যে ফ্লাওয়ারিং যেটা, সেই ফ্লাওয়ারিংটা আমাদের দেশে খুব একটা হয় না। সেটা অন্য জাতের, ইন্ডিয়ান ক্যানাবিসের অন্য একটা জাত, এটা মণিপুরে খুব বেশি হয়। ফ্লাওয়ারিংটা আমাদের দেশে ত্রিপুরায় কম হয় না আমি বলবো না। ফ্লাওয়ারিং যেটা, ওই পার্টটা প্রহিবিটেড রাখা উচিত। ওটার থেকে নানা মেডিসিনাল ইউজ করা যায়, কিন্তু মানুষের পক্ষে সেটা ক্ষতিকর। কিন্তু পাতা এবং সিড ক্ষতিকর নয়। যদি ক্ষতিকর হতো অথর্ববেদে এর কথা থাকতো না। অথর্ববেদ বলেছে যে এটা দিয়ে নানা ধরনের ভালো সিডেটিভ তৈরি করা যায়। দাঁতের ব্যথায় নানা ধরনের সিডেটিভ, ব্যথা মানে ব্যথা বেদনার, আজকে আপনি যেগুলো এই যে সিডেটিভ খাচ্ছেন, এই যে পাম জাতীয় ওষুধ, এগুলো তো গাজার ডিরাইভেটিভস। অবশ্যই দেখুন, 12 লিটার জলও যদি খান, জলের অপর নাম জীবন, তো 12 লিটার জল আপনাকে যদি আমি খাওয়াই জোর করে, আপনার সম্পূর্ণ এই সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে আপনি মৃতপ্রায় হয়ে যাবেন। গাঁজাও বেশি খেলে খারাপ করবে, আরে দুধও বেশি খেলে খারাপ করবে ভাই। ভালো জিনিস মানে যে কোনো কিছু তো বেশি খাওয়া যায় না। তার মানে কি, গাঁজা তো একটা ওষুধিকে তো বারবার, মানে একটা ওষুধ, ওটাকে বারবার খেলে দেখাই হবে। আচ্ছা, একটা বিষয় দেখুন, আমি মানে ব্যাপারটা যেহেতু দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছে এবং এই ব্যাপারটা আমাদের চোখে পড়ে যায় যে 18 সাল আসার আগে, মানে ফেজ বলছি যেহেতু পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন, এর আগে তারা একটা অন্য ধারণা ছিল। তাদের সময়ও কিন্তু গাঁজা প্রহিবিটেডই ছিল,
কিন্তু তারা এটাকে ওভারলুক করত। এতে হয়েছে কি, এতে ছিল কি, গাজার যদি ত্রিপুরায় উৎপাদন হয় এবং বাইরে গিয়ে বিক্রি হয়, সেক্ষেত্রে পয়সাটা ত্রিপুরায় আসে। তো ত্রিপুরায় এলে ওখানে আমাদের ছোট ছোট গ্রামীণ বাজারগুলি, হাটগুলি সচল থাকে, মানি ফ্লো থাকে, এতে আমাদের রাজ্যের লাভ। আর যদি আপনি যদি 100টা দোকানের জায়গায় 300টা মদের দোকান এফএল সব করে দেন, তাহলে এই পয়সা কিন্তু বাইরেই যাচ্ছে। এটা শুধু একটা আমাদের মধ্যে ধারণা, ভদ্রলোকরা মদ খাবে আর ছোট লোকরা গাঁজা খাবে। কিন্তু আমরা ধর্মীয়ভাবেই বলি, আধ্যাত্মিকতা দিক থেকেই বলি, কিংবা সাংস্কৃতিক পরম্পরায় বলি, গাঁজা আমাদের একটা শ্রদ্ধার জায়গাতে আছে এবং সমীহের জায়গাতে ছিল। আজকে এটা ছোট লোকই ব্যাপার হয়ে গেছে। আমাদের এই জায়গা থেকে বেরোতে গেলে মানসিকভাবে এবং আইনগতভাবে দুটো দিকই পার করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দর্শকদের কাছে এটাই আমাদের বলার, যে গাঁজা সম্পর্কে যে ট্যাবুসগুলি, আমাদের মধ্যে যে নানা ধরনের ভ্রান্ত ধারণাগুলি, আমাদের এই ধারণাগুলিকে কাজে লাগাচ্ছে প্রশাসনিক কিছু কূটকৌশলী লোক কিংবা প্রশাসন বহির্ভূত ক্ষমতাশালী লোক, তাদের চক্র। এদের কাছ থেকে বেরোতে পারলে আমাদের মানসিক যেরকম মুক্তি, সেইভাবে আমাদের অর্থনৈতিকও মুক্তি হতে পারে। গ্রাম ত্রিপুরার অর্থনীতি বলতে গেলে আজকে তো রাবার চাষ, পাম অয়েল আনার চেষ্টা হচ্ছে, সবগুলি তো আমাদের বাইরে আগরের চেষ্টা হচ্ছে, আর একটা গুল্ম ন্যাচারালি তৈরি হচ্ছে। তো এখানে ডিফারেন্সটা অনেক ভীষণ, এখানে ইনভেস্টমেন্ট কম, প্রফিট বেশি। আমি ব্যাপারটা অন্যভাবে দেখি। আমরা দুজনই এখানে কেউ এখানে বসে জনসাধারণকে গাঁজা খাওয়ার পরামর্শ দিচ্ছি না। আমরা যেটা বলছি, ত্রিপুরার আপামর জনসাধারণ গাঁজা খায় না, এটা আমি খুব জোর গলায় বলছি। ত্রিপুরায় গাঁজা চাষ হতো, বেআইনিভাবে হতো, আজকেও হচ্ছে, পরিমিতভাবে বেআইনিভাবেই হচ্ছে। এই ব্যাপারটাকে আইনি করা যায়, এটা কেন হচ্ছে না? আপনার বাম আমলেও হয়নি, আবার রাম আমলেও হচ্ছে না। এই অনীহাটা কেন? দৃষ্টিভঙ্গিগতভাবে তাদের মধ্যে কোনো তফাৎ এক্ষেত্রে। And who will bail the cat? প্রশাসন একই আছে, অফিসাররা সব। হ্যাঁ, who will bail the cat? এই হচ্ছে মূল কথা। আমি দর্শকদের সঙ্গে আরেকটু কথা বলে নিই। দর্শকদের কাছে আমাদের এটাই বক্তব্য আবারও থাকবে, যে কেউ গাঁজা খান, আপনি গাঁজা পান করুন, এরকম আমরা কেউ বলছি না, বলার কোনো অবকাশও নেই। আমরাও সেরকম রসিক লোক নই, ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারেন ইচ্ছে করলে, দাঁড়িয়ে আছে আমাদের ভোটে। তো গাঁজার পক্ষে আমরা কিভাবে বলি বলুন? যে একটা লোক বসে বসে ঝিমুবে, হাসবে একা একা, কাঁদবে একা একা, গান গাইবে একা একা, এ ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি না। তবে এটা বলতে পারি, আমার এক বন্ধু মহিলা কমিশনের কর্মচারী দীর্ঘদিন ধরেই আছেন, কিছু বন্ধু আমাদের পুলিশেও আছেন, তারা কিন্তু কেউ কোনোদিন বলেনি যে কেউ গাঁজা খেয়ে বাড়িতে গিয়ে গার্হস্থ্য হিংসা করেছে, বউকে মারধর করেছে। এ ধরনের ক্রাইম গাঁজার সঙ্গে যুক্ত নয়। সেই তুলনায় মদের চেয়ে গাঁজা হয়তো আমাদেরকে সামাজিকভাবে, মানসিকভাবে আমাদেরকে অনেকটাই সুরক্ষিত। পরিবার যদি ত্রিপুরায় নষ্ট করেছে, সেটা সাইকোট্রপিক সাবস্টেন্সে নষ্ট করেছে। হ্যাঁ, কৌটো এবং মদ এবং ইনজেকশন। আর সবাইকে ধন্যবাদ, আমাদের কথা শুনলেন। আমরা আবার আসবো আপনাদের কাছে, সঙ্গে থাকবেন। ত্রিপুরার বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলবো। আমরা আপনাকেও, সিদ্ধার্থ বাবুকেও আমরা পাশে চাইবো ভবিষ্যতেও। সবাই আমাদের দেখবেন, সবাই থাকবেন। আর সবাইকে নমস্কার। দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।